সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাণী এডুকেশনের পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। গত পর্বগুলোতে আমরা নত্যবিধান সম্পর্কিত যত তথ্যগুলো ছিল আমরা একের পর এক ভিডিওতে উপস্থাপন করেছি পর্ব আকারে। নত্য ও সত্যবিধানের শেষ ক্লাসটি আজকে। আমরা সত্যবিধান সম্পর্কিত যত তথ্যগুলো আছে সেগুলো আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি শেষ করবেন। সম্পূর্ণ ভিডিওটি শেষ করলে আশা করি সত্যবিধান সম্পর্কিত কোনো ধরনের সমস্যা আপনাদের থাকবে না। বলে রাখি, নত্য ও সত্যবিধান বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। বিভিন্ন নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষাতেও এর থেকে প্রশ্ন এসে থাকে। তো একটু ভালোভাবে লক্ষ্য করলে এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ করলে আমার মনে হয় আপনাদের সত্যবিধান সম্পর্কিত সকল ধরনের সমস্যার সমাধান হবে। ধন্যবাদ সবাইকে। শুরু করছি আমি। সত্যবিধান। সত্যবিধান এটাও বাংলা তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র তৎসম শব্দে সত্যবিধান ব্যবহৃত হয়। বিদেশি শব্দে সত্যবিধানের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সত্যবিধানের নিয়ম একে বলা হচ্ছে, সত্যবিধান নিয়ম এক বলা হচ্ছে রি রি এবং র। রি এবং র, এই যে দুইটা বর্ণ আছে, রি এবং র, এই দুইটা বর্ণের পরে যে দেখেন বাংলা ব্যাকরণে অনেকগুলো স আছে, মূর্ধন্য স, তালিবস্য, দন্তস্ব আছে। তো এই রি এবং র এর পরে যে শটা ব্যবহৃত হয় সেই শটা হচ্ছে মূর্ধন্য স। মনে রাখতে হবে, রি এবং র এই দুইটা বর্ণের পরে যদি কোনো স ব্যবহৃত হয় সত্যবিধানের নিয়ম অনুযায়ী সেটা মূর্ধন্য স হয়ে থাকে। উদাহরণটা দেখলে আরো ভালোভাবে বোঝা যাবে। যেমন দেখেন, আমি লিখলাম এখানে ঋষি, 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 আবার ঋষভ। এবার দেখেন আমার এখানে রি বিভিন্ন আকারে থাকতে পারে। যেমন দেখেন এখানে কার আকারে আছে, কার আকারে থাকলে কৃষি, কৃষক, কৃষাণ। এই যে রি এর পরে যে মূর্ধন্যগুলো আছে সবগুলোই বাংলা ব্যাকরণের সত্যবিধানের নিয়ম অনুযায়ী এবং সবগুলোই তৎসম শব্দের এক একটি উদাহরণ। আমরা একটু ভালোভাবে দেখব নিয়ম নাম্বার 2। তাহলে নিয়ম নাম্বার 1-এ কি বলা হচ্ছে, রি এবং র এর পরে যদি কোনো স ব্যবহৃত হয় তাহলে সেটা অবশ্যই হয় মূর্ধন্য স। আমরা নিয়ম নাম্বার 2-এ চলে যাব, একটু লক্ষ্য করে দেখতে হবে। নিয়ম নাম্বার 2 একটু লক্ষ্য করতে হবে, তাহলে অতি সহজে বিষয়টা বোঝা যাবে। আমাদের বাংলা স্বরবর্ণই 11টি বর্ণ আছে, একটু লিখব। অ, আ, রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই যে এখানে যে আমাদের স্বরবর্ণের 11টি বর্ণ, এরা স্বরবর্ণের 11 ভাই। একটু লিখি 11 ভাই। এখন 11 যে ভাই, অ, আ, রস্য, দীর্ঘ, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও, এই যে 11 ভাই আমাদের স্বরবর্ণ, এই 11 ভাইয়ের ভেতরে হয় না, একটা পরিবারে 4-5 জন ভাই থাকলে যে ভাইদের বা যে ভাইয়ের একটু ইনকাম সোর্সটা বেশি বা একটু বেশি টাকা উপার্জন করে, তাদের কিন্তু চলাফেরার কোয়ালিটি বা তাদের একটু বিলাসবহুল ভাব থাকে। তো তারা কিন্তু অন্যান্য ভাইদের থেকে একটু আলাদা থাকতে চায়, তার স্ত্রীরা বা তারা একটু আলাদা থাকতে চায়। তো আমাদের এই যে 11 ভাই, এই 11 ভাইয়ের যে ব্যাপারটা, এখানে অ আর আ,
এই দুই ভাইয়ের উপার্জন ক্ষমতা একটু বেশি, এরা একটু বেশি টাকা আর্ন করে প্রতি মাসে। এই কারণে বাকি যে 9 ভাই, এই 9 ভাই থেকে অ আর আ একটু আলাদা থাকবে, আর বাকি 9 ভাই এরা আলাদা থাকবে। বাকি যে 9 ভাই অর্থাৎ রস্য দীর্ঘ রি এ ওই উ উ, এরা আলাদা থাকবে। আর অ আর আ এরা আলাদা থাকবে কারণ এদের আয়ের সোর্স বেশি। আমরা মনে করি যে এদের আয়ের সোর্স কম, এরা একটু আলাদা থাকবে। এইটা বলার একটা কারণ আছে। কারণ হচ্ছে বাংলা শব্দে বা তৎসম শব্দে যেখানে অ অথবা আ উচ্চারিত হয় সেখানে দন্ত স ব্যবহৃত হয়। তাহলে আমরা লিখতে পারি অ অ এবং আ, অ এবং আ উচ্চারিত যেখানে হয় সেখানে দন্ত স ব্যবহৃত হয়। আর বাকি যে স্বরবর্ণগুলো আছে, অর্থাৎ বাকি যে স্বরবর্ণগুলো আছে এরপরে অলওয়েজ টাইম মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। অ আর আ উচ্চারিত হলে তারপরে দন্ত স ব্যবহৃত হয়, আর বাকি স্বরবর্ণগুলো যেখানে উচ্চারিত হয় শব্দে তারপরে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। তাহলে আমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো। আমরা এইখানটাতে একটু উদাহরণগুলো ভালোভাবে দেখি, একটু লক্ষ্য করেন আপনারা। যেমন দেখেন, আমি একটা শব্দ লিখলাম এখানে নমস্কার, এটা প্রায় পরীক্ষায় এসে থাকে। নমস্কার, নমস্কার, এইটা লিখলাম আর লিখলাম নমস্কার। নিচের কোন বানানটি সঠিক? তো আমি আগেই বলছি যে যেখানে অ এবং আ উচ্চারিত হয়ে থাকে সেখানে দন্ত স ব্যবহার করতে হবে। নমস্কার, অবশ্যই এখানে দন্ত স হবে, মূর্ধন্য স হবে না, কারণ অ উচ্চারিত হচ্ছে। অ, এখানে একটা অ উচ্চারিত হচ্ছে। অ উচ্চারিত যেখানে হবে তারপরে যদি কোনো স ব্যবহৃত হয় সেটা অবশ্যই দন্ত স হবে। দেখেন আমি এখানে লিখলাম পুরস্কার, পুরস্কার, আমি লিখলাম পুরস্কার। তো বন্ধুরা একটু লক্ষ্য করেন, এখানে দেখেন অ উচ্চারিত হচ্ছে, তাহলে কখনোই আমার মূর্ধন্য স হবে না, দন্ত স হবে। অতি সহজে ভালোভাবে বুঝতে পারবেন একটু লক্ষ্য করে দেখলে। পুরস্কার, অ, এ কারণে দন্ত স, কখনোই মূর্ধন্য স হবে না। আমার বাকি যে বর্ণগুলো আছে 9টা, এইগুলো উচ্চারিত হলে মূর্ধন্য স হবে। দেখা যাবে। আমি একটা আ দিয়ে দেখি, আ দিয়ে দেখি। যেমন দেখেন ভাস্কর, ভাস্কর্য, একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আমার আ উচ্চারিত হচ্ছে, আ, ভাস্কর্য, আ, তাই দন্ত স। অন্য কোনো কিছু উচ্চারিত হলে যদি রস্যই বা উ, ই, এ, ও এগুলো উচ্চারিত হলে মূর্ধন্য স হতো। তাহলে আমরা দেখলাম যে অ এবং আ উচ্চারিত হলে বাংলা বানানের সত্যবিধানের নিয়ম অনুযায়ী সেখানে দন্ত স হয়, আর বাকি বর্ণগুলোতে আমাদের মূর্ধন্য স হয়। এখন বাকি বর্ণগুলো কিভাবে মূর্ধন্য স হয় কয়েকটা উদাহরণ দেখলে এটা বোঝা যাবে যে কি, একটু লক্ষ্য করলে বোঝা যাবে কিভাবে হয়। তাহলে বাকি 11 ভাই সমান সমান মূর্ধন্য স হবে। একটু দেখি, খেয়াল করে ব্যাপারটা কি। যেমন দেখেন আমি একটা শব্দ লিখলাম এখানে আবিষ্কার, আর একটা লিখলাম আবিষ্কার। নিচের কোনটি সঠিক? এটা কমন প্রশ্ন, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এটা এসে থাকে। তো এটা আবিষ্কার, এখানে আ বি রস্যই উচ্চারিত হচ্ছে, আর অ আর আ কিন্তু উচ্চারিত হচ্ছে না, এটা লক্ষ্য করে রাখতে হবে। যেহেতু আমার রস্যই উচ্চারিত হচ্ছে সেহেতু অবশ্যই মূর্ধন্য স হবে, দন্ত স হবে না, এটা হবে। যেমন দেখেন পরিষ্কার, পরিষ্কার, অবশ্যই রস্যই উচ্চারিত হচ্ছে, এ কারণে এটা
মূর্ধন্য ষ হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর অ আর আ উচ্চারিত হলে এখানে দন্ত স ব্যবহৃত হতো। যেহেতু আমার রস্যই উচ্চারিত হচ্ছে সেহেতু এখানে আমার মূর্ধন্য ষ হবে। যেমন দেখেন অভিষেক, অভিষেক, অভি এ কিন্তু উচ্চারিত হচ্ছে অভিষেক, অভি রস্যই, অভিষেক, এখানে আমার রস্যই উচ্চারিত হচ্ছে তাই এটা হবে। যেমন অনুষঙ্গ, অনুষঙ্গ, দেখেন তো বানানটা একটু, অনুষঙ্গ, নু উ উচ্চারস্য উচ্চারিত হচ্ছে অনুষঙ্গ, অবশ্যই মূর্ধন্য ষ হবে যেহেতু আমার এখানে রস্য উচ্চারণ আসতেছে। সুতরাং আমরা দেখলাম যে অ আর আ উচ্চারিত হলে দন্ত স, আর বাকি স্বরবর্ণ যেগুলো আছে এগুলো উচ্চারিত হলে অবশ্যই মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। অত্যন্ত সহজভাবে এটাকে বোঝা যায়, এগুলো মুখস্থ করার কোনো বিষয় না বা মুখস্থ এটাকে রাখা যায় না, বানানগুলো এই নিয়ম অনুযায়ী এগুলো আমাদেরকে শিখতে হবে। আশা করি আমার এই 1 এবং 2 নম্বর নিয়মটা আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন। আমি 3 নম্বর নিয়মে এখন প্রবেশ করব। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। নিয়ম নং 3, নিয়ম 3, নিয়ম 3-এ বলতেছে সংযুক্ত ট বর্গ, সংযুক্ত ট বর্গে মূর্ধন্য ষ হয়, দন্ত স হয় না। সংযুক্ত ট বর্গ, সংযুক্ত ট বর্গ কোনগুলো? যেমন দেখি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই যে ট বর্গের যে ট আর ঠ, এটাই সবসময়ের জন্য মূর্ধন্য ষ যুক্ত হয়। যেমন দেখেন কষ্ট, নষ্ট, কষ্ট, নষ্ট, অতিষ্ঠ, অতিষ্ঠ। এই যে ট যে বর্গ আছে, ট বর্গে আমার অলস টাইম মূর্ধন্য ষ ব্যবহার করতে হবে। এখানে আবার বিদেশি বানান আমি দেখাবো, নিয়মটা বিদেশি বানানে আবার অনেক সময় হয় না, সেটা আমি দেখাবো। তা দেখেন অতিষ্ঠ বানানটা একটু প্রবলেম আছে, অতিষ্ঠ, অষ্ঠ, অষ্ঠ। তাহলে দেখলাম যতগুলো ট ঠ আছে এর সাথে সংযুক্তি হিসাবে যদি কখনো স এর ব্যবহার হয় তাহলে সেটা অলস টাইম আমাকে ব্যবহার করতে হবে মূর্ধন্য ষ, একটু খেয়াল রাখতে হবে। তো এই যে 3টা নিয়ম আমি দেখালাম, আমি একটু বলি। প্রথম নিয়মে বলা হচ্ছে যে রি এবং র এরপরে যদি কোনো স বসে তাহলে অবশ্যই সেটা মূর্ধন্য ষ। নিয়ম 2-এ বলা হচ্ছে যে আমাদের যে 11টা স্বরবর্ণ আছে, অর্থাৎ স্বরবর্ণরা 11 ভাই, 11 ভাইয়ের ভেতরে শুধু অ আর আ উচ্চারিত হলে তার পরে দন্ত স ব্যবহৃত হয়, এবং বাকি যে 9টা আছে এই 9টা উচ্চারিত হলে তারপরে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। আচ্ছা, নিয়ম নম্বর 3-এ বলা হচ্ছে যে সংযুক্ত ট বর্গে যদি কোনো স এর ব্যবহার করতে হয় তাহলে সেটা অবশ্যই মূর্ধন্য ষ হয়। যেমন দেখেন কষ্ট, নষ্ট, অতিষ্ঠ, অষ্ঠ সবসময়ের জন্য মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। এখন পরীক্ষা আসবে কিভাবে? পরীক্ষা আসবে নিচের কোনটি, পরীক্ষা নিচের কোনটিতে নত্যবিধানের নিচের কোনটি নত্যবিধানের নিয়ম অনুযায়ী হয়েছে, সেক্ষেত্রে আমরা এই নষ্টকে দেখাতে পারি এভাবে, মানে ট এর সাথে মূর্ধন্য ষ থাকলে সেটাই সত্যবিধানের নিয়ম অনুযায়ী সংগঠিত হয়। আচ্ছা, এবার দেখাবো যে কোথায় এই সত্যবিধানের নিয়ম খাটে না। দেখেন বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ষ ব্যবহৃত হয় না। বিদেশি শব্দে
মূর্ধনস্য হয় না, বিদেশি শব্দে মূর্ধনস্য হয় না। কিভাবে? যেমন দেখেন, আমি এখানে একটা শব্দ লিখলাম পোস্ট, এখানে কিন্তু আপনি মূর্ধনস্য দিলে ভুল হয়ে যাবে, কারণ পোস্ট হচ্ছে বিদেশি শব্দ। মাস্টার, মাস্টার, মাস্টার আপনাকে অবশ্যই দন্তস্য আনতে হবে, কারণ মাস্টার একটা বিদেশি শব্দ। যেমন দেখেন, আমি একটা শব্দ লিখলাম যে স্ট্যান্ড, স্ট্যান্ড, এখানে অবশ্যই আপনাকে আনতে হবে দন্তস্য, কারণ স্ট্যান্ড একটা বিদেশি শব্দ। ঠিক আছে? এই যে পোস্ট, মাস্টার, স্ট্যান্ড, স্টেশন, স্টেশন, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো অলস টাইম আমার ব্যবহার করতে হবে দন্তস্য, কারণ এই বিদেশি শব্দে মূর্ধন্যস্য হয় না। একটা কথা মনে রাখতে হবে যে, আমি আবারও বলি যে মূর্ধন্যস্যের ব্যবহার শুধুমাত্র তৎসম শব্দে, সেক্ষেত্রে তদ্ভব ও অর্ধতৎসম শব্দে এর একটা প্রভাব পড়ে, কারণ আমার তদ্ভব এবং অর্ধতৎসম শব্দ তৎসম শব্দ থেকে আসছে। এ কারণে এই নত্ব সপ্তবিধানের প্রভাব তদ্ভব ও অর্ধতৎসম শব্দেও কিছুটা আছে। ধন্যবাদ। আমি এবার বিশেষ নিয়মে কতগুলো শব্দ লিখব, এগুলো একটু লক্ষ্য করে দেখতে হবে। আমরা একটু দেখাবো যে এটা বিশেষ নিয়মে। এটা বিশেষ নিয়মে অথবা এটাকে স্বভাবত নিয়মে বলা যায়, স্বভাবত নিয়মে, অর্থাৎ এটা কোনো নিয়মের অধীনে নয়, এটা অটোমেটিক্যালি ভাবে ব্যবহৃত হয়। যেমন দেখেন, ভাষা, এই ভাষা মানে হচ্ছে মুখের ভাষা, আর এই ভাষা মানে হচ্ছে ভেসে যাওয়া ভাষা। এটা কিন্তু বিশেষ নিয়মে, কোনো নিয়মের অধীনে নয়। যেমন দেখেন, আষাঢ়, আষাঢ়, এই যে এখানে যে মূর্ধন্যস্যটার ব্যবহার আছে আষাঢ়, এইটাতে কিন্তু কোনো সত্যবিধানের নিয়ম অনুযায়ী না, এটা বিশেষ নিয়মে এটা সাধিত হয়। এই শব্দগুলো সাধারণত দেখা যায় যে বিশেষ নিয়মে, যেমন ঈষৎ, 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 মেষ, এইগুলো আপনারা বইয়ে পাবেন। বই থেকে এই যে ব্যতিক্রমধর্মী যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এই শব্দগুলো কোনো নিয়মের অধীনে হয় না, বিশেষ নিয়মে এগুলো ব্যবহার হয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের সত্যবিধান। আমাদের আশা করি ক্লাসটা আপনাদের অনেক ভালো লাগছে। আপনারা ভিডিওটি অপরকে শেয়ার করে দিবেন, তাদেরকে শেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি আরও আরেকবার ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। পরের কোনো ভিডিওয় আবারও দেখা হবে।